সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি মুন্নি খাতুন, প্রভাষক, গণিত বিভাগ, লালমাটিয়া মহিলা কলেজ। অনার্স ফোর্থ ইয়ারের শিক্ষার্থীরা, তোমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সটির ওপর আমি লেকচার দিচ্ছি। কোর্সটির কোড 243713। আজকের লেকচার নাম্বার 8। লেকচারের বিষয় কম্বিনেটরিজ। শিক্ষার্থীরা, শুরুতেই আজকের লেকচার প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক। আজকের লেকচারে যা যা থাকছে তা হলো ডিরেঞ্জমেন্টস, থিওরাম এন্ড ম্যাথ সলভিং। তো শিক্ষার্থীরা, আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমেই আমরা শিখব ডিরেঞ্জমেন্টস এর ডেফিনেশন। A derangement of n distinct symbols which have some natural order is a permutation in which no symbol is in its correct position. তার মানে ডিরেঞ্জমেন্ট হলো n সংখ্যক ভিন্ন প্রতীকের স্বাভাবিক ক্রমে বিন্যাস, যেখানে তার কোনো প্রতীকই এর সঠিক অবস্থানে থাকবে না। তার মানে যে যে পজিশন আমাদের দেওয়া থাকবে, আমরা ডিরেঞ্জমেন্টে যখন পারমুটেশন যখন ওই n সংখ্যক জিনিসের করব, তখন যেটা তার অরিজিনাল পজিশনে থাকবে না, শুধু সেই নাম্বারগুলোই আসবে ডিরেঞ্জমেন্টে। The number of derangement of n symbol is denoted by dn. তার মানে আমরা ডিরেঞ্জমেন্টের নাম্বারটাকে আমরা dn দ্বারা ডিনোট করছি। এক্সাম্পল হিসেবে আমি এখানে দেখিয়েছি the number of permutation by 1 2 আর 1 2 and 2 1। তার মানে এখানে দুইটা নাম্বার দিয়েছি 1 এবং 1 and 2। তার মানে হচ্ছে দুইটা নাম্বার 1 এবং 2 দুইটা নাম্বার আছে, যেখানে 1 এর অরিজিনাল পজিশন হচ্ছে 1 নাম্বার পজিশনে, 2 এর অরিজিনাল পজিশন হচ্ছে 2 নাম্বার পজিশনে। তাহলে এই 1 এবং 2 দ্বারা গঠিত নাম্বার 2 দ্বারা গঠিত সংখ্যার পারমুটেশন হচ্ছে 1 2 এবং 2 1। তার মানে এখান থেকে দেখা যাচ্ছে এই দুইটা সংখ্যাকে আমরা কেবল দুই ভাবেই পারমুটেশন করতে পারি বা বিন্যাস করতে পারি। এখন এই দুইটা নাম্বার দ্বারা গঠিত যে পারমুটেশনটা করেছি, এই পারমুটেশনের মধ্যে নাম্বার অফ ডিরেঞ্জমেন্ট হবে d2। d2 লিখেছি, n এর মান হচ্ছে এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে, সেজন্য এখানে d2 লিখেছি ইকুয়ালস টু 1। তার মানে হচ্ছে দুইটা 1 এবং 2 দ্বারা গঠিত যে পারমুটেশন আমি করেছি, 12 এবং 21 যে দুইটা সংখ্যা লিখেছি এখানে, এর মধ্যে ডিরেঞ্জমেন্ট নাম্বার হবে শুধুমাত্র 1। কারণ কি? এবং সেই নাম্বারটা হচ্ছে 21। তার মানে হচ্ছে 2 1 দ্বারা গঠিত যে নাম্বারটা হয়েছে সেটা হচ্ছে 2 1টা ডিরেঞ্জমেন্টের নাম্বার হিসেবে কাউন্ট হবে। 1 and 2 এটা হচ্ছে 1 2 মানে 12টা ডিরেঞ্জমেন্ট নাম্বার হিসেবে কাউন্ট হবে না, কারণ আমরা যখন এই 12টাতে পারমুটেশন করেছি 1 এবং 2 লিখেছি, 1 এর অরিজিনাল পজিশন এখানে 1 এবং 2 এর অরিজিনাল পজিশন হচ্ছে 2। যেখানে যেটা আমাদের কোশ্চেনের উল্লেখ ছিল যে 1 এবং 2 দ্বারা গঠিত সংখ্যার পারমুটেশনের সেম বিন্যাস হয়েছে, সেজন্য এর অরিজিনাল পজিশনে থাকার কারণে আমরা এই 12 নাম্বারটাকে ডিরেঞ্জমেন্ট হিসেবে কাউন্ট করছিলাম। অপরদিকে দেখা যায় 2 এবং 1, এখান থেকে দেখা যাচ্ছে 2 এর পজিশন হচ্ছে এখানে 1 এবং 1 এর পজিশন হচ্ছে 2, যা মূল যে অরিজিনাল পজিশন দেওয়া আছে তা থেকে আলাদা।
সেজন্য আমরা ডিরেঞ্জমেন্ট নাম্বার হিসেবে শুধুমাত্র এই একটাকে নিচ্ছি, আর একটা বাদ চলে যাচ্ছে, যেটা ডিরেঞ্জমেন্টের ডেফিনেশন অনুযায়ীও আমরা জেনে আসছি। ডিরেঞ্জমেন্টের ডেফিনেশনে ছিল n সংখ্যক প্রতীকের ভিন্ন প্রতীকের পারমুটেশন বা বিন্যাস যেখানে তার কোনো প্রতীকই তার সঠিক অবস্থানে থাকবে না, তার অরিজিনাল পজিশনে থাকবে না। এখানে আমরা যে এক্সাম্পলটা দেখলাম সেই এক্সাম্পলটা হচ্ছে দুইটা সংখ্যা দ্বারা গঠিত। এবার আমরা যে এক্সাম্পলটা দেখব, যেটা তোমরা বইতে পাবে এক্সাম্পল 6 হিসাবে, যে এক্সাম্পলটা দেখব সেটা হচ্ছে তিনটা সংখ্যা দ্বারা গঠিত পারমুটেশন। যে নাম্বারগুলো হচ্ছে 1, 2 এবং 3, এই তিনটা সংখ্যা দ্বারা গঠিত পারমুটেশন সংখ্যা হবে, পারমুটেশন বা বিন্যাস হবে কয়ভাবে করা যাবে বিন্যাস? 1, 2, 3, 1, 3, 2, 2, 1, 3, 2, 3, 1, 3, 1, 2, 3, 2, 1। এই 6 ভাবে এই তিনটা সংখ্যাকে আমরা বিন্যাস করতে পারি। অথবা আমি যদি এই 6 ভাবে না বলে ডিরেক্টলি বলতে চাই, 3 ফ্যাক্টোরিয়াল করলে যেহেতু সবগুলো এলিমেন্ট ডিস্টিংক্ট, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল সমান সমান 6। তার মানে সরাসরি আমরা সূত্রের মাধ্যমে বুঝতে পারি যে এখানে সর্বোচ্চ 6 ভাবে বিন্যাস করা সম্ভব। এখন এখান থেকে আমরা 6 ভাবে বিন্যাস করেছি, 6 ভাবে বিন্যাস করার পরেও আমরা দেখব যে ডিরেঞ্জমেন্ট নাম্বারটা কত, নাম্বার অফ ডিরেঞ্জমেন্ট কত। Among those permutation only 2, 3, 1 and 3, 2, 1 are derangement। তার মানে এই 6 ভাবে বিন্যাস করার পরেও আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র 2 ভাবে বিন্যাসটা আমাদের ডিরেঞ্জমেন্ট হিসেবে কাউন্ট হচ্ছে, বাকি 4টা নাম্বার আমাদের ডিরেঞ্জমেন্ট নাম্বার হিসেবে কাউন্ট হচ্ছে না। এখন কেন কাউন্ট হচ্ছে না? বাই ডেফিনেশনে, মানে ডেফিনেশন অনুযায়ী আমরা এখানে কাউন্ট হচ্ছে না, কারণ আমাদের ডেফিনেশনে বলা ছিল যে ডিরেঞ্জমেন্ট হতে গেলে তার প্রত্যেকটা নাম্বারকে তার অরিজিনাল পজিশন, কোনো নাম্বারকে তার অরিজিনাল পজিশনে থাকা যাবে না। এখানে যখন আমরা 1, 2, 3 লিখেছি, এখানে দেখা যাচ্ছে 1, 2, 3, তার মানে প্রত্যেকটাই এখানে তার অরিজিনাল যে পজিশনটা দেওয়া ছিল সেই পজিশনে আছে। এখানে 1, 3, 2, এখানে 3 এবং 2 এদের অরিজিনাল পজিশনে নাই, কিন্তু 1 সংখ্যাটা অরিজিনাল পজিশন, তার মানে 1 নাম্বার পজিশনেই আছে। পরেরটা হচ্ছে 2, 1, 3, এখান থেকে দেখা যাচ্ছে 2 এবং 1 এই দুটা তাদের অরিজিনাল পজিশনে নাই, কিন্তু 3 নাম্বারটা তার অরিজিনাল পজিশন, তার মানে থার্ড পজিশনেই আছে, সেজন্য এটাও ডিরেঞ্জমেন্ট হচ্ছে না। পরেরটা দেখা যাচ্ছে 2, 3, 1, 2, 3, 1 হচ্ছে 2, 3, 1, এই নাম্বারটা কোনোটাই তার অরিজিনাল পজিশনে নাই, কারণ যেটা দেওয়া আছে তার অরিজিনাল পজিশন অনুযায়ী 2 হচ্ছে সেকেন্ডে থাকবে, 3 হচ্ছে থার্ডে থাকবে, 1 হচ্ছে ফার্স্টে থাকবে। এখানে আছে হচ্ছে 2 ফার্স্টে, 3 সেকেন্ডে এবং 1 থার্ডে, তার মানে এটা তার কোনো এলিমেন্টই তার অরিজিনাল পজিশনে নাই, সেজন্য এটা একটা ডিরেঞ্জমেন্ট হবে। এবং পরবর্তী ডিরেঞ্জমেন্ট হচ্ছে 3, 1, 2, কারণ এখানেও দেখা যাচ্ছে 3 যেখানে থার্ড পজিশনে থাকার কথা এখানে সেটা ফার্স্ট পজিশনে আছে, 1 যেখানে ফার্স্ট পজিশনে থাকার কথা এখানে সেটা সেকেন্ড পজিশনে আছে, 2 যেটা সেকেন্ড পজিশনে ছিল এটা সেখানে থার্ড পজিশনে আছে। তার মানে শুধু এটার কোনো নাম্বারই, কোনো ডিজিটই হচ্ছে এখানে তার অরিজিনাল পজিশনে নাই, তার মানে এটাও আমাদের ডিরেঞ্জমেন্ট হিসেবে কাউন্ট হচ্ছে। কিন্তু পরেরটাতে দেখা যাচ্ছে 3 এবং 1 তাদের অরিজিনাল পজিশনে না থাকলেও 2টা তার অরিজিনাল পজিশনে আছে, সেজন্য এটাকেও আমরা ডিরেঞ্জমেন্ট নাম্বার হিসেবে কাউন্ট করতে পারছি না। সেজন্য আমরা বলতে পারি যে এই তিনটা নাম্বারকে আমরা 6 ভাবে বিন্যাস করা সত্ত্বেও এর নাম্বার অফ ডিরেঞ্জমেন্ট হবে হচ্ছে 2। সেজন্য লিখেছি D3 equals to 2। 3 হচ্ছে এখানে যতগুলো নাম্বার দেওয়া আছে, তার মানে এখানে 3টা নাম্বার আছে, তার মানে n এর মান 3, সেজন্য D3 equals to 2। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই দুইটা এক্সাম্পলের মাধ্যমে তোমরা ডিরেঞ্জমেন্টের সংজ্ঞাটা আরো ভালো মতো ক্লিয়ার হয়েছো। এবার আমরা ডিরেঞ্জমেন্টের সাহায্যে একটা প্রুফ করব, একটা প্রমাণ শিখবো বা প্রবলেম শিখবো। এখানে প্রুফ দ্যাট dn কনগ্রুয়েন্স এর এখানে যে ইকুয়ালটা দেখা আছে, যেটা ইকুইভ্যালেন্স বলা হয় আমাদের, ইকুইভ্যালেন্স -1 to the power n mod n, -1 to the power n mod n, এটা আমাদের প্রমাণ করতে হবে।
তাহলে ডিরেঞ্জমেন্টের যে সংজ্ঞা আছে সেটা আমরা একটু ডিটেইলসে যদি জানতে পারি, ডিটেইলস পড়ার পরে জানতে পারি ডিরেঞ্জমেন্ট সমান সমান আমাদের লেখা যায় সামেশন r equals to 0 to n minus 1 to the power r n factorial divided by r factorial। এটা আমরা ডিরেঞ্জমেন্টের ডেফিনেশন থেকে আমরা প্রমাণ করলে এটা হচ্ছে সূত্র হিসেবে পাই আমরা, সেজন্য এখানে এটা সরাসরি সূত্র হিসেবে ব্যবহার করেছি। এবার আমরা r এর মানটা 0 থেকে n পর্যন্ত এই মানগুলো এখানে বসিয়ে দিব। যেমন r এর মান যদি আমি 0 বসাই মানে সামেশনটাকে ভেঙে দিব, যেহেতু প্রত্যেকটা টার্ম হচ্ছে ভেঙে দিব, সামেশনটা 0 থেকে n পর্যন্ত মানগুলো বসিয়ে দিব। তাহলে প্রথমেই আসছে r এর মান যখন 0 বসাবো তখন -1 টু দি পাওয়ার 0, তার মানে হচ্ছে সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তার মানে এখানে 1 হবে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল। পরেরটা কি হচ্ছে r এর মান বসাবো 1, 1 বসালে -1 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে চিহ্নটা আসছে হচ্ছে মাইনাস, মূলত -1 টু দি পাওয়ার r এটা দ্বারা আমরা চিহ্ন ডিফাইন করছি যে চিহ্নটা প্লাস আসবে নাকি মাইনাস আসবে। তাহলে -1 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে মাইনাস, তাহলে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল। তারপরে হচ্ছে -1 টু দি পাওয়ার 2, তার মানে হচ্ছে স্কয়ার করলে সেটা প্লাস চলে আসবে, সেজন্য এখানে লিখেছি প্লাস n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। পরেরটা -1 টু দি পাওয়ার 3, তার মানে মাইনাস n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। এরকম করে সিরিজটা বা হচ্ছে এটা চলতে থাকবে ডট 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 প্লাস -1 টু দি পাওয়ার, আমরা এবার n এর দিকে চলে যাচ্ছি, এবার আমরা বসাবো r এর মানটা আমরা এবার বসাবো n minus 1, তখন আমি বসাবো -1 টু দি পাওয়ার n minus 1, n এর মানটা যেহেতু ডিফাইন করা নাই যে কত বসাচ্ছি, সেজন্য আমরা এটাকে চিহ্নটা প্লাস হবে না মাইনাস হবে এটা জানা যাচ্ছে না, সেজন্য আমি এটাকে সরাসরি রেখে দিলাম -1 টু দি পাওয়ার n minus 1 n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r এর মান হচ্ছে n minus 1 ফ্যাক্টোরিয়াল, r এর মান হচ্ছে n minus 1 ফ্যাক্টোরিয়াল ছিল সেটা এখানে রেখে দিলাম। তারপরের টার্ম হচ্ছে n বসাবো, n মানে হচ্ছে -1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল, তার মানে r এর মানটা আমরা 0 থেকে n পর্যন্ত এখানে বসিয়ে দিলাম। সামেশন থাকার কারণে সবগুলো যোগ হওয়ার কথা, কিন্তু -1 টু দি পাওয়ার r টা আমাদের চিহ্ন ডিফাইন করছে, সেজন্য এখানে একটা প্লাস একটা মাইনাস আকারে এসেছে। এবার আমরা 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, তার মানে n ফ্যাক্টোরিয়াল থেকে যাচ্ছে, 1 ফ্যাক্টোরিয়াল মানেও হচ্ছে 1, তার মানে n ফ্যাক্টোরিয়াল থাকছে। তারপরের টার্মটা আমি এখানে কোনো কাজ করিনি, যা ছিল তাই লিখেছি, তার মানে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 প্লাস -1 টু দি পাওয়ার n minus 1 n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n minus 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে n ফ্যাক্টোরিয়াল এবং n ফ্যাক্টোরিয়াল কেটে গেল, থাকে শুধু -1 টু দি পাওয়ার n। এবার আমরা চলে যাচ্ছি পরের লাইনে, এখানে n ফ্যাক্টোরিয়াল এবং n ফ্যাক্টোরিয়াল কেটে গেল বা হচ্ছে এর যোগ বিয়োগ করলে 0 চলে আসলো। তাহলে আমরা এখন কি করব, প্রত্যেকটা টার্মে যে 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল এখানে n minus 1 ফ্যাক্টোরিয়াল আছে, এই ফ্যাক্টোরিয়াল গুলোর মান বসায় দিব। তার মানে এখানে থাকছে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 into 2, পরেরটা হচ্ছে মাইনাস আছে উপরে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 into 2 into 3, পরেরটা প্লাস তারপরে ডট 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 প্লাস -1 টু দি পাওয়ার n minus 1 উপরে n ফ্যাক্টোরিয়াল, n minus 1 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে আমরা যেটা পাই n minus 1 থেকে একদম 1 পর্যন্ত প্রত্যেকটা টার্ম আমরা লিখবো, কিন্তু গুণ আকারে লিখবো, তাহলে আমরা সেটা n minus 1 ফ্যাক্টোরিয়ালের মান পাবো। সেজন্য আমি এখানে লিখেছি 1 into 2 into 3 into 4 ডট 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 n minus 1 পর্যন্ত যাবে, প্রত্যেকটা টার্ম এখানে গুণ অবস্থায় থাকবে প্লাস -1 টু দি পাওয়ার n। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে উপরের যে n ফ্যাক্টোরিয়ালটা আমরা রেখে দিয়েছিলাম প্রত্যেকটা জায়গায় আমি n ফ্যাক্টোরিয়ালের মানটা বসিয়ে দিব। n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে n পর্যন্ত টার্মের গুণফল আসবে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। আমরা জানি n ফ্যাক্টোরিয়াল সমান সমান n into n minus 1 into n minus 2 into n minus 3 ডট 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 এরকম 4 3 2 1, তার মানে প্রত্যেকটা টার্মের গুণফল। তাহলে আমি এখানে
n ফ্যাক্টোরিয়ালের মানটা বসিয়ে দিচ্ছি n ইন্টু n মাইনাস ওয়ান ডট 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 4 3 2 1, তার মানে n ফ্যাক্টোরিয়ালের মানটা বসিয়ে দিয়েছি। নিচে আছে কত? নিচে আছে 1 ইন্টু 2, যা ছিল তাই। তারপরে মাইনাস মাইনাস থাকলো, এখানেও আমি n ফ্যাক্টোরিয়ালের মান বসিয়ে দিলাম। n থেকে 1 পর্যন্ত প্রত্যেকটা টার্মের গুণফল আকারে নিচে ছিল 1 2 3, সেটা আমি এখানে বসিয়ে দিয়েছি। পরের টার্মে ছিল প্লাস ছিল ডট ডট ছিল, সেই ডট ডট গুলো আমি এখানে লিখেছি। প্লাস ছিল প্লাস লিখেছি, মাইনাস ওয়ান টু দি পাওয়ার n মাইনাস ওয়ান যেটা ছিল সেটাই লিখেছি, উপরে n ফ্যাক্টোরিয়ালের মান বসাইছি, নিচে যা ছিল সেটাই লিখেছি। তার মানে n ইন্টু n মাইনাস ওয়ান ডট 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 4 3 2 1, আর নিচে ছিল কি 1 2 3 4 ইন্টু ডট 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 ইন্টু সবগুলোই ইন্টু আকারে আছে, সেটা হচ্ছে n মাইনাস ওয়ান পর্যন্ত যাবে গুণ আকারে। তারপরে ছিল প্লাস, প্লাস লিখলাম, মাইনাস ওয়ান টু দি পাওয়ার n ছিল, মাইনাস ওয়ান টু দি পাওয়ার n লিখে দিলাম। এবার এখান থেকে একটু খেয়াল করলে দেখা যাবে আমরা লব এবং হরের মধ্যে এখানে 2 এবং 1 কাটা যাচ্ছে, এখানে 1 2 3 কাটা যাচ্ছে, এখানে 1 থেকে n মাইনাস 1 পর্যন্ত প্রত্যেকটা টার্ম কাটা যাচ্ছে। তার মানে এখানে থাকছে হচ্ছে 1 2 যেহেতু কাটা যাচ্ছে 4 3 থেকে n মাইনাস 1 পর্যন্ত থাকছে, এখানে 1 2 3 কাটা যাচ্ছে, তার মানে 4 থেকে সবগুলো গুণ অবস্থায় n ইন্টু n মাইনাস ওয়ান এই পর্যন্ত থাকছে। তার মানে n ইন্টু n মাইনাস ওয়ান এখানে 4 পর্যন্ত থাকছে, এখানে n ইন্টু n মাইনাস ওয়ান এখানে 3 পর্যন্ত থাকছে। আর পরেরটা যেহেতু এখানে n মাইনাস ওয়ান পর্যন্ত সবগুলোই কাটা গেছে, তাহলে এখানে শুধুমাত্র n থাকছে। এই লাইনটাই আমি এখানে লিখেছি। আর ডান পাশ বাম পাশে যেটা আমাদের dn ছিল সেটা আমি এখানে লিখে দিয়েছি। তাহলে এখানে থাকছে কি n ইন্টু n মাইনাস ওয়ান ডট 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 4 3, পরের টার্মে কি থাকছে n ইন্টু n মাইনাস ওয়ান ডট 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 4 পর্যন্ত থাকছে, প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এখানে থাকছে শুধুমাত্র n, যেটা আমি মাত্রই দেখিয়ে দিলাম। তারপরে থাকছে প্লাস প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার n। এরপরে এখানে যে মাইনাস ওয়ান টু দি পাওয়ার nটা আছে রাইট হ্যান্ড সাইডে, সেটা আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। এখানে সেটা প্লাস আকারে আছে, এখানে সেটা প্লাস আকারে আছে, লেফট হ্যান্ড সাইডে যে সেটা মাইনাস আকারে চলে যাবে। তার মানে dn মাইনাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার n ইকুয়ালস টু, বাকি অংশটুকু যা ছিল আমি তাই লিখেছি। তার মানে n ইন্টু n মাইনাস ওয়ান ডট 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 4 3 মাইনাস, এই মাইনাসটা এখানে মাইনাস থাকলো, n ইন্টু n মাইনাস ওয়ান ডট 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 4 পর্যন্ত, এখানে 4 পর্যন্ত লিখেছি। তারপরে প্লাস দিয়ে মাইনাস ওয়ান টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু n। এখানে এই তিনটা পার্ট থেকে এইটুকু একটা পার্ট, এখান থেকে এইটুকু একটা পার্ট, এখান থেকে এইটুকু একটা পার্ট, এই তিনটা পার্ট থেকে দেখা যাচ্ছে প্রত্যেকটা টার্মে আমাদের n আছে, তার মানে আমরা n কমন নিতে পারি। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডে আমি কোনো কাজ করিনি, dn মাইনাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার n, এখান থেকে প্রত্যেকটা টার্ম থেকে যদি আমি n কমন নেই তাহলে n ইন্টু এখানে কি থাকে n মাইনাস ওয়ান ডট 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 4 3 মাইনাস n কমন নিয়েছি, তাহলে থাকে হচ্ছে n মাইনাস ওয়ান ডট 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 4 প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এখন এই রাইট হ্যান্ড সাইড থেকে দেখা যাচ্ছে এই রাইট হ্যান্ড সাইডে যে টার্মটা আছে এই টার্মটা আমাদের n দ্বারা n এর গুণফল আকারে আছে, n সাথে গুণ আকারে আছে। n এর গুণ থাকা অবস্থায় বোঝা যায় যে এই রাইট হ্যান্ড সাইডটা আমরা n দ্বারা ভাগও করে দিতে পারি। n দিয়ে যদি এটাকে ভাগ করি তার মানে এর ভাগশেষ হবে 0, তার মানে এই টার্মটা রাইট হ্যান্ড সাইডটা আমরা n দ্বারা বিভাজ্য। সেজন্য আমি লিখেছি দ্য রাইট সাইড ইজ এ মাল্টিপল অফ n, তার মানে n এর গুণ আকারে আছে, যেটা হচ্ছে আমরা n দ্বারা বিভাজ্য লিখতে পারি। যদি রাইট হ্যান্ড সাইডটা আমাদের n দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই অনুসারে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইডটাও আমাদের n দ্বারা বিভাজ্য হবে। সেজন্য লিখেছি dn মাইনাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার n ইজ ডিভিজিবল বাই n, এখানে n হবে, তার মানে এই পার্টটাও আমাদের n দ্বারা বিভাজ্য হবে। তাহলে যেহেতু কোনো একটা সংখ্যা যদি
কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ যায় এবং তার রিমাইন্ডার যদি 0 থাকে তাহলে সেটাকে আমরা লিখতে পারি 0 মড, এখানে বিভাজ্য হয়েছে n দ্বারা সেজন্য লিখেছি 0 মড n। ইকুইভ্যালেন্স আকারে এখানে কনগ্রুয়েন্সের যে জিনিসটা সেই জিনিসটা আমি নিয়ে এসেছি। আমি এটা একটু বোঝানোর জন্য এখানে লিখেছি, বিশেষ দ্রষ্টব্য হিসাবে লিখেছি 8 divided by 4, then quotient is 2 and remainder is 0, then we can write 8 0 mod 4। তার মানে আমরা 8 কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কোশেন্ট মানে হচ্ছে ভাগফল থাকে হচ্ছে 2, ভাগফল থাকে 2 এবং ভাগশেষ থাকে 0। তাহলে সেক্ষেত্রে এই আমরা 8 হচ্ছে ভাজক আর ভাগশেষ হচ্ছে এখানে 0 আর 8 হচ্ছে ভাজ্য। তার মানে ভাজ্য মানে এই 8 সমান সমান লিখবো রিমাইন্ডার যেহেতু 0 আর ভাগ করতেছি 4 দ্বারা সেজন্য লিখেছি 4 মড 4। এখানে কনগ্রুয়েন্সের 3 ইকুইভ্যালেন্স চিহ্নটা হবে এবং এটা হচ্ছে কনগ্রুয়েন্সের নিয়ম অনুসারে এটাকে আমরা মোড দ্বারা এভাবে লিখতে পারি কনগ্রুয়েন্সের সূত্র অনুযায়ী। তোমরা যারা নাম্বার থিওরি পড়েছো তারা আশা করি এই কনগ্রুয়েন্স জিনিসটা সবাই জানো। তারপরেও আমি বলে দিচ্ছি, এখানে 8 এর পরিবর্তে যদি আমি 9 কে 4 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল আসে 2 কিন্তু রিমাইন্ডার থাকে মানে ভাগশেষ থাকে 1। তাহলে সেক্ষেত্রে ভাগশেষ যখন কোনো একটা কিছু থাকছে সেই ভাগশেষটা আমি কনগ্রুয়েন্সের সাহায্যে কিভাবে লিখতে পারি সেটা হচ্ছে আমি এখানে লিখে দেখিয়েছি আর 9 ইকুয়ালস টু 1 মড 4। তার মানে যেটা দিয়ে ভাগ করতেছি সেটা তো মড 4, মডের সাথে এখানে থাকছে আর যেটা ভাগশেষ সেটা আমরা সামনে লিখছি। তার মানে ভাগশেষ যখন 0 তখন সামনে 0, যখন ভাগশেষ 1 তখন এখানে 1 লিখছি। তাহলে এখানে আমি লিখছি যে এটা যেহেতু n দ্বারা বিভাজ্য তার মানে হচ্ছে মড n, আর এটা বিভাজ্য বলে বিভাজ্য যেহেতু তার মানে রিমাইন্ডার হচ্ছে এখানে 0, সেজন্য সামনে আমি লিখেছি 0 মড n। কনগ্রুয়েন্সের চিহ্ন বা ইকুইভ্যালেন্সের চিহ্ন হিসেবে এটা ইউজ করতে পারি। এখন আমি যখন এই dn এখানে মাইনাস এটা আছে, আমি যদি দুই পাশে আরেকটা সংখ্যা যোগ করে দেই তার মানে -1 টু দি পাওয়ার n, এই সংখ্যাটা যদি আমি ওই পাশে নিয়ে যাই তার মানে কি 1 যোগ করছি দুই পাশে, 1 যোগ করে দিই তার মানে একটা সংখ্যা যখন কমে যাচ্ছে তখন আমরা মডুল এখানে যেরকম এক সংখ্যা বাড়ানোর পরে আমরা দেখলাম রিমাইন্ডার হিসাবে 1 থাকছে, তাহলে এখানেও যদি আমি এক সংখ্যা বাড়াই তাহলে রিমাইন্ডার হিসাবে 1 থাকবে। এখানে সেই এক সংখ্যা হচ্ছে -1 টু দি পাওয়ার n সংখ্যা। তার মানে এটা যারা নির্ধারণ হচ্ছে যে আমরা +1 করছি নাকি -1 করছি, তার মানে সেক্ষেত্রে রিমাইন্ডার হিসেবে -1 টু দি পাওয়ার n টাই আমাদের আসছে। যেটা রিমাইন্ডার থাকছে সেই জিনিসটা আমরা মডের এখানে সামনে লিখছি, সেজন্য আমি যখন এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেছি তখন আমরা -1 টু দি পাওয়ার n মড n লিখেছি, যেটা আমাদের স্টেটমেন্টে দেওয়া ছিল। আমরা সেই স্টেটমেন্ট অনুযায়ী প্রমাণটা পেয়ে গেছি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই প্রমাণটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাচ্ছি আজকের নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেম হচ্ছে শো দ্যাট ইফ n and r are integer with 1 less than or equal r less than or equal n, then combination of n r less than or equal n to the power r divided by 2 to the power r minus 1। এখানে আমরা কম্বিনেশনের সূত্র অনুযায়ী লিখেছি কম্বিনেশন অফ n r, তার মানে n r ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, যেটা আমরা কম্বিনেশনের সূত্রে এখানে ডিরেক্ট লিখেছি। পরের লাইনটাই আমি যে কাজ করেছি কম্বিনেশন অফ n আর লেফট হ্যান্ড সাইডের কোনো অংশে আমি কোনো কাজ করিনি, যা ছিল তাই লিখেছি। রাইট হ্যান্ড সাইডে যা করেছি n ফ্যাক্টোরিয়ালের মানটা আমি বসিয়ে দিয়েছি এবং এটা n মাইনাস r তম টার্ম পর্যন্ত আমি এটা গুণফল আকারে লিখেছি, কারণ যাতে আমি হরের সাথে সেই মানটা কাটতে পারি বা বাদ দিতে পারি। তাহলে n ফ্যাক্টোরিয়ালকে আমি যদি বাইরে নিয়ে n কে বাইরে নিয়ে আসি তাহলে আসে n মাইনাস 1, n মাইনাস 1 কে যদি n ফ্যাক্টোরিয়ালের ভাঙতে গেলে n মাইনাস 1 কে বাইরে নিয়ে আসলে আসে হচ্ছে n মাইনাস 2। এরকম করে আমরা এখানে লিখেছি n মাইনাস r প্লাস 1, তার মানে হচ্ছে n মাইনাস r তম পদ লিখেছি। তারপরের টার্মটা কত, r তম পদ, তার মানে হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তার মানে r ফ্যাক্টোরিয়াল r তম টার্ম পর্যন্ত আমি n ফ্যাক্টোরিয়ালকে ভেঙেছি।
নিচেরটাকে আমি r ফ্যাক্টোরিয়ালটাকে ভেঙে দিয়েছি। r ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে 8তম পদ পর্যন্ত গুণফল আকারে যদি আমি লিখি সেটা হবে r ফ্যাক্টোরিয়ালের মান। তাহলে আমি এখানে লিখলাম r ইন্টু r মাইনাস 1 ডট 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 2 ইন্টু 1 ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, যেটা ছিল আগে সেটাই আমি রেখে দিয়েছি। এখান থেকে দেখা যায় n মাইনাস r ফ্যাক্টোরিয়াল এই টার্মটা আমি লব এবং হর থেকে বাদ দিতে পারি। তাহলে বাদ দেওয়ার পরে যে লাইনটা আসছে তা হলো n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডট 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 এখানে n মাইনাস r প্লাস 1, তার মানে এই টার্ম পর্যন্ত রেখে দিলাম, কারণ আমাদের n মাইনাস r ফ্যাক্টোরিয়ালটা কেটে গেছে বা বাদ চলে গেছে। নিচে আমি r ফ্যাক্টোরিয়ালের মানটা লিখেছি r ইন্টু r মাইনাস 1 ডট 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 3 2 1। এখানে এবার আমি তার পরের লাইনটা লিখেছি লেফট হ্যান্ড সাইডে, যেহেতু কোনো কাজ করছি না তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের কম্বিনেশন অফ n r ই থাকছে। তারপরে লিখেছি লেস দেন অর ইকুয়াল n ইন্টু n ডট 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 r টাইমস। পরের হরে লিখেছি 2 ইন্টু ডট 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 r মাইনাস 1 টাইমস। এটাকে আমি তার মানে এইখানে যে লাইনটা আছে এটা হচ্ছে এইখানে যে লাইনটা আমি লিখেছি সেই লাইনটা হচ্ছে এর চেয়ে বড়। এখন কিভাবে বড়, আসলেই বড় কিনা সেটা আমি তোমাদের এখানে একটু প্রুফ করে দেখাচ্ছি। আমি এখানে nb দিয়ে লিখেছি যদি n এর মানটা 5 হয় আর এর মানটা 3 হয় তাহলে এই লাইনটা তার মানে উপরে আছে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে এখানে r ফ্যাক্টোরিয়াল তার মানে 3 ফ্যাক্টোরিয়াল, তার মান হচ্ছে কত 20। এবার এখানে আমি লিখেছি r টাইমস পর্যন্ত n গুণফল আকারে। r টাইমস মানে কত, 3 বার আমি n টা গুণফল আকারে লিখবো, সেটা হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 5। আর নিচে লিখেছি 2 ইন্টু 2 এরকম করে লিখবো কততম, r মাইনাস 1 টাইমস, তার মানে r এর মান যেহেতু 3 r মাইনাস 1 মানে হচ্ছে 2 টাইমস, তার মানে হচ্ছে 2 ইন্টু 2 লিখবো কয়বার, 2 বার। তার মানে 5 ইন্টু 5 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 সমান সমান কত আসছে 31 ইন্টু 31.25 এই মানটা আসছে, যেটা থেকে দেখা যাচ্ছে তার মানে এই লাইনটার মান আসছে এখানে 20 আর এই লাইনটার মান আসছে 31 পয়েন্ট সামথিং, তার মানে দেখা যাচ্ছে নিচের লাইনটা এই লাইনটা থেকে বড়। সেজন্য আমি লিখেছি n আর এটা লেস দেন অর ইকুয়াল এই মানটা, কারণ এই n r মানে কম্বিনেশন অফ n r এর মান হচ্ছে এইটা, এটা যেহেতু এটার চেয়ে ছোট তার মানে কম্বিনেশন অফ n r টাও এই টার্ম থেকে ছোট। এখন লেফট হ্যান্ড সাইডে আমি কোনো কাজ করিনি, যা ছিল তাই রেখে দিয়েছি। রাইট হ্যান্ড সাইডে n টাকে যখন আমি r টাইমস পর্যন্ত গুণ করতেছি, r সংখ্যক বার গুণ করতেছি, যেমন আমি n কে যদি 2 বার গুণ করি তাহলে আমি লিখতে পারি n স্কয়ার, 3 বার গুণ করলে n কিউব, তাহলে r সংখ্যক বার গুণ করলে কত লিখবো n টু দি পাওয়ার r। পরে নিচে আমি সিমিলার ভাবে লিখেছি 2 কে যদি আমি r মাইনাস 1 তম বার গুণ করি তাহলে কি আসে 2 টু দি পাওয়ার r মাইনাস 1, যেটা আমাদের স্টেটমেন্টের সাথে মিলে গেছে। তার মানে আমরা অলরেডি যে স্টেটমেন্টটা দেওয়া ছিল কোশ্চেনে সেই কোশ্চেনের স্টেটমেন্টটা প্রুফ করে ফেলেছি। শিক্ষার্থীরা আশা করি সবাই তোমরা এই প্রমাণটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাচ্ছি পরের প্রবলেমে। শো দ্যাট ইফ n ইজ এ পজিটিভ ইন্টিজার দেন 2n2 তার মানে কম্বিনেশন অফ 2n2 ইকুয়ালস টু 2 ইন্টু কম্বিনেশন অফ n2 প্লাস n স্কয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে সলিউশনে চলে যাচ্ছি। সলিউশন আমরা আগের মতোই লিখবো, কম্বিনেশনের যে সূত্রটা জানি সেটা আমি লিখেছি, কম্বিনেশন অফ n r ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব 2n 2 এর জন্য, তার মানে এখানে n এর মানটা আমি 2n বসাবো, r এর মানটা 2 বসাবো, তাহলে আসছে কত n এর মান 2n মানে হচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এখন আমি 2n ফ্যাক্টোরিয়ালটাকে একটু ভেঙে দিব, আমি 2n টাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে আসছে 2n মাইনাস 1, 2n মাইনাস 1 টাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে আসে হচ্ছে 2n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। নিচে 2 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 2 আর 2n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল তার মানে যা ছিল তাই।
এখান থেকে দেখা যাচ্ছে 2n মাইনাস 2 ফ্যাক্টোরিয়ালটা আমরা হর এবং লব থেকে বাদ দিতে পারি। তাহলে আমাদের যে অংশটা থাকছে তা হচ্ছে 2n ইন্টু 2n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখান থেকে যদি আমরা 2 কেটে দেই তাহলে যে লাইনটা বাঁচছে সেটা হচ্ছে combination of 2n 2 equals to n into 2n minus 1। তার মানে আমরা লেফট হ্যান্ড সাইডের মান পেলাম হচ্ছে n into 2n minus 1। এখন আমরা দেখব রাইট হ্যান্ড সাইডে আমরা সিমিলার মান পাই কিনা। রাইট হ্যান্ড সাইডে আমাদের ছিল 2 into combination of n2 প্লাস n স্কয়ার। তাহলে এখানে আমরা আবার কম্বিনেশনের সূত্রটা ফেলছি n 2 into n ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস n স্কয়ার যা ছিল তাই আমি বসিয়ে দিয়েছি। এখন এখানে 2 ফ্যাক্টোরিয়ালের সাথে যদি আমি এই 2টা কেটে দেই 2 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 2, তাহলে এই 2 এর সাথে যদি এই 2 কেটে দেই তাহলে আমাদের নিচের এই 2টা আসলে থাকবে না। এখানে আমি n ফ্যাক্টোরিয়ালকে ভেঙেছি n into n minus 1 n minus 2 পর্যন্ত ভেঙেছি, নিচে শুধুমাত্র n minus 2 হবে। এই 2 এর সাথে 2 ফ্যাক্টোরিয়ালটা কেটে যে এখানে 2টা থাকবে না, প্লাস n স্কয়ার। এখান থেকে n minus 2টা 2 ফ্যাক্টোরিয়ালটা বাদ চলে যাচ্ছে, তাহলে থাকছে কি n দিয়ে যদি আমি n minus 1 কে গুণ করে দেই তাহলে থাকছে n স্কয়ার মাইনাস n প্লাস n স্কয়ার। তাহলে এখান থেকে একটু যোগ বিয়োগ করলে লেখা যায় 2n স্কয়ার মাইনাস n। এখান থেকে যদি আমি n কমন নেই তাহলে থাকছে n ইন্টু 2n মাইনাস 1। এটাকে আমি সমীকরণ 2 দিব। আগে সমীকরণ 1 এবং সমীকরণ 2 থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুইটারই রাইট হ্যান্ড সাইড সিমিলার আসছে, তাহলে আমি লিখতে পারি এই দুইটা ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডও সিমিলার। সুতরাং এই দুইটা ইকুয়েশন থেকে লেখা যায় কম্বিনেশন অফ 2n 2 ইকুয়ালস টু 2 ইনটু কম্বিনেশন অফ 2n 2 প্লাস n স্কয়ার, যেটা আমাদের স্টেটমেন্টের মতো চলে আসছে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই প্রমাণটাও ঠিকমতো বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাচ্ছি আজকের পরবর্তী প্রমাণে বা পরবর্তী প্রবলেমে। এখানে দেওয়া আছে let n be a positive integer, prove that combination of 2n n plus 1 plus combination of 2n n equals to half into combination of 2n plus 2 n plus 1। তার মানে এখানে আমাদের এটা লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তো আমরা প্রমাণে চলে যাচ্ছি। উই নো দ্যাট, আমরা জানি যে কম্বিনেশনের সূত্র থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি nr প্লাস nr মাইনাস 1 ইকুয়ালস টু n প্লাস 1 r, এটা আমরা লিখতে পারি। এখন এইখানে আমরা প্রমাণের সাথে মেলানোর জন্য, স্টেটমেন্টের সাথে মেলানোর জন্য যে প্রমাণটা করতে হবে তার সাথে মেলানোর জন্য আমরা n এর মানটা বসাবো 2n, r এর মানটা বসাবো n প্লাস 1। তার মানে এই অংশটুকুর মতো সিমিলার করব। তাহলে এখানে যদি n এর এই জায়গাটায় যদি n এর মান 2n বসাই তাহলে আসে হচ্ছে 2n n প্লাস 1 প্লাস n এর মান হচ্ছে 2n, এখানে r এর জায়গা বসাবো n প্লাস 1, তার মানে মাইনাস 1 এর সাথে কেটে যে সেটা থাকবে হচ্ছে শুধু n ইকুয়ালস টু n এর মান বসাবো 2n, তার সাথে ছিল প্লাস 1, নিচে r এর মান হচ্ছে n প্লাস 1। এটাকে আমি সমীকরণ 1 দিচ্ছি। এখন এই সমীকরণ 1 এর আমি লেফট হ্যান্ড সাইডটাকে একটু ক্যালকুলেশন করব। লেফট হ্যান্ড সাইডটাকে ক্যালকুলেশন করে আমরা দেখব যে রাইট হ্যান্ড সাইডটা আসলে কি আসে। তাহলে এখানে দেখব এই ইকুয়েশন 1 এর আমি লেফট হ্যান্ড সাইড যদি আমি স্টেটমেন্ট যেটা প্রবলেমে দেওয়া আছে সেটার সাথে মেলাই তাহলে দেখব আমরা অলরেডি প্রমাণের লেফট হ্যান্ড সাইডটা ইকুয়েশন 1 এর লেফট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে। তাহলে আমাদের শুধুমাত্র প্রমাণ করতে হবে এই রাইট হ্যান্ড সাইডটা স্টেটমেন্টের রাইট হ্যান্ড সাইডের সমান। এখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি 2n n প্লাস 1 প্লাস 2n n, এটাকে আমি কম্বিনেশনের সূত্রে ভেঙে দিব। কম্বিনেশনের সূত্রটা আমি এখানে লিখে দিয়েছি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, এই সূত্রে ভেঙে দিব। তার মানে এখানে যে লাইনটা আসছে সেটা হচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস n ফ্যাক্টোরিয়াল। শুধুমাত্র এটা কম্বিনেশনের সূত্র ব্যবহার করে ভেঙে দেওয়া হয়েছে।
এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। এখানে আমি শুধুমাত্র এখানে ক্যালকুলেশন করব যে 2n থেকে n বাদ দিলে একটাই n আসে, আর এখান থেকে একটা n কমন নিব। এখানে তার মানে যা ছিল সেটাই লিখলাম, শুধুমাত্র এখানে n টা কমন নিয়েছি, মানে 2n - n থেকে আমরা বাদ দিলে 2n থেকে একটা n বাদ দিলে n - 1 ফ্যাক্টোরিয়াল আসছে। আগের যে অংশটুকু ছিল সেটাই লিখেছি। আগের অংশটা ছিল এখানে n + 1 ফ্যাক্টোরিয়াল, এটাকে আমি যদি n + 1 বাইরে নিয়ে আসি তাহলে আসে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, আর এখানে n - 1 ফ্যাক্টোরিয়াল আসে, সেটাই লিখেছি। 2n ফ্যাক্টোরিয়াল, n + 1 কে বাইরে নিয়ে আসলে n ফ্যাক্টোরিয়াল, আর এখানে আসছে 2n থেকে n বাদ দিলে n - 1 ফ্যাক্টোরিয়াল, প্লাস এখানে 2n ফ্যাক্টোরিয়াল যা ছিল তাই, n ফ্যাক্টোরিয়াল যা ছিল তাই, শুধুমাত্র এখানে এই ফ্যাক্টোরিয়াল থেকে আমি n কমন নিয়ে n × n - 1 ফ্যাক্টোরিয়াল লিখেছি। এখান থেকে এই দুটো পার্ট থেকে দেখা যাচ্ছে আমাদের 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n × n ফ্যাক্টোরিয়াল ইন্টু n - 1 ফ্যাক্টোরিয়ালটা কমন যাচ্ছে। তার মানে যে পার্টটা কমন যাচ্ছে সেটা আমি কমন নিচ্ছি। কমন নিলে যে অংশটা বাঁচছে তা হলো 1 ডিভাইডেড বাই n + 1 ফ্যাক্টর n + 1 1 ডিভাইডেড বাই n + 1 প্লাস 1 ডিভাইডেড বাই n, এই অংশটা এখান থেকে বেঁচে আছে। তাহলে আমাদের যে অংশটা কমন নিয়েছি সেটার আমি কোনো কাজ করিনি, যা ছিল এখানে তাই লিখে দিয়েছি। তার মানে 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু n - 1 ফ্যাক্টোরিয়াল, যা ছিল তাই। এখানে শুধুমাত্র আমি নরমাল লসাগু করে দিয়েছি। লসাগুটা আসছে হচ্ছে n × n + 1, তাহলে উপরে বাঁচে কি? উপরে বাঁচছে 2n + 1। এখানে একটু লব এবং হরকে ক্যালকুলেশন করতে হয় যেভাবে, সেভাবে আসছে হচ্ছে 2n + 1। এখন এই লাইনটাকে আমি একটু সাজিয়ে লিখছি, এই লাইনটাকে একটু সাজিয়ে লিখছি। এখানে 2n ফ্যাক্টোরিয়াল ছিল, নিচে ছিল n × n ফ্যাক্টোরিয়াল ইন্টু n - 1 ফ্যাক্টোরিয়াল, যা ছিল তাই। এখানে ছিল হচ্ছে 2n + 1, যা ছিল তাই লিখেছি। নিচে ছিল n × n + 1 n × n + 1, যা ছিল তাই লিখেছি। এখানে আরেকটা এক্সট্রা কাজ করেছি, 2n + 2 দিয়ে পুরো রাশিটাকে লব এবং হরকে গুণ করেছি। তাহলে এখান থেকে আমি উপরের লাইন থেকে দেখতে পাচ্ছি, এই উপরের পুরোটা সহ আমি লিখতে পাচ্ছি 2n + 2 ফ্যাক্টোরিয়াল। সেটাকে কিভাবে লিখছি এখানে লিখেছি। 2n + 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2n + 2 কে যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে 2n + 2 - 1 আসে, তার মানে 2n + 1 ফ্যাক্টোরিয়াল আসে। আবার 2n + 1 কে যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে সেটা আসে 2n ফ্যাক্টোরিয়াল। তার মানে সেটাই আছে উপরের অংশে, সেজন্য আমি টোটালটাকে লিখলাম 2n + 2 ফ্যাক্টোরিয়াল। এখন নিচের অংশটাকে আমি একটু সাজিয়ে লিখব। একটু এখান থেকে যদি আমি 2 কমন নেই তাহলে থাকে, 2 কমন নিলে থাকে হচ্ছে n + 1, তাহলে 2 কমন নিলাম থাকে হচ্ছে n + 1, আর এখান থেকে একটা n ফ্যাক্টোরিয়াল এখানে লিখেছি। তার সাথে আবার গুণ আকারে সাজিয়ে লিখেছি, এখানে n + 1টা এখানে লিখেছি, এখানে যে n টা ছিল সেটা এখানে লিখেছি, আর সাথে যে n - 1 ফ্যাক্টোরিয়াল ছিল সেটা আমি এখানে লিখেছি। এখন এখান থেকে একটু খেয়াল করলে দেখা যাবে আমি এটাকে n + 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n + 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, আর এটাকে আমি লিখতে পারি n + 1 ফ্যাক্টোরিয়াল। কারণ কি? n + 1 কে বাইরে নিয়ে আসলে আমরা n ফ্যাক্টোরিয়াল, nটাকে বাইরে নিয়ে আসলে n - 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে এই তিনটা টার্মের গুণ আকারে আমরা n + 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারছি। সেজন্য আমি লিখেছি উপরে 2n + 2 ফ্যাক্টোরিয়াল যা ছিল তাই, নিচে 2 ছিল 2টা লিখেছি, আর লিখেছি n + 1 ফ্যাক্টোরিয়াল, এখানে লিখেছি n + 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এখানে একটু সাজিয়ে লিখেছি, এই 2টাকে নিচের যে হরটা 2 আছে সেটাকে আমি একটু বাইরে আলাদা করে লিখেছি 1 ডিভাইডেড বাই 2 ইন্টু যা ছিল সেই অংশটাই লিখেছি, শুধুমাত্র পরের n + 1টাকে ভেঙে লিখেছি। তাহলে উপরে ছিল 2n + 2 ফ্যাক্টোরিয়াল, নিচে ছিল n + 1 ফ্যাক্টোরিয়াল। n + 1 ফ্যাক্টোরিয়াল এটাকে আমি লিখেছি 2n + 2 - n - 1, তার মানে 2n থেকে n বাদ দিলে একটা n, আর 2 থেকে 1 বাদ দিলে +1, তাহলে n + 1 ফ্যাক্টোরিয়ালটাকে আমি এবার একটু এটাকে ভেঙে লিখেছি।
এখন এখান থেকে একটু খেয়াল করলে দেখা যাবে আমরা এটাতে যে হচ্ছে এটাকে আমরা কম্বিনেশনের সূত্র আকারে পেয়ে গেছি। আমরা কম্বিনেশনের সূত্রে এখানে n এর মান হচ্ছে 2n + 2 আর নিচে r এর মান হচ্ছে n + 1, সেজন্য আমি এটাকে কম্বিনেশনের সূত্রে লিখে ফেলেছি। এটা লেফট হ্যান্ড সাইডে যে অংশটা ছিল সেটা আমি তুলে নিয়েছি 2n n + 1 প্লাস 2n n, আর রাইট হ্যান্ড সাইডে আসছে এখানে হাফ আর এখানে হচ্ছে 2n + 2 n + 1, যেটা কম্বিনেশন অফ 2n + 2 এখানে আসছে n + 1। এটাকে আমি ইকুয়েশন 2 দিয়ে দিয়েছি। এখন ইকুয়েশন 2 এবং ইকুয়েশন 1, ইকুয়েশন 1 ছিল হচ্ছে এটা, লেফট হ্যান্ড সাইড ইকুয়েশন 1 এর যা ইকুয়েশন 2 এরও তাই। তাহলে রাইট হ্যান্ড সাইড থেকে যেহেতু দুইটা পার্টেরই লেফট হ্যান্ড সাইড সমান, তাহলে রাইট হ্যান্ড সাইডেও আমরা কি লিখবো, সমান লিখতে পারবো। সেজন্য ইকুয়েশন 1 এবং 2 থেকে আমি লিখেছি combination of 2n + 1 n + 1 equals to half into combination of 2n + 2 n + 1। তার মানে যেহেতু এই দুইটা পার্ট সমান, তাহলে আমি এই জায়গাটায় আমি এই মানটা বসিয়ে দিতে পারি। তার মানে বসিয়ে দিলে কি আসে, 2n combination of 2n n + 1 plus 2n n equals to half into combination of 2n + 2 n + 1, যেটা আমাদের স্টেটমেন্টে দেওয়া আছে সেই স্টেটমেন্টটা আমরা অলরেডি পেয়ে গেছি। তার মানে আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা আমরা প্রমাণ করে ফেলেছি। শিক্ষার্থীরা, আশা করি আজকে যে ম্যাথগুলো দেখানো হয়েছে এবং রিঅ্যারেঞ্জমেন্ট সহকারে যে ম্যাথটা বোঝানো হয়েছে সেগুলো তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপরেও যদি কেউ এই বিষয়গুলো কোনো বইতে খুঁজে পেতে চাও, তাহলে রেফারেন্স হিসেবে তোমাদের বলে দিচ্ছি MF রহমানের বইটা ইউজ করতে পারো, তিতাস পাবলিকেশনের যেটা রসেনের বইটা ইউজ করতে পারো, অথবা শামস সিরিজের বইটা ব্যবহার করতে পারো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের লেকচার এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।